আইএসএল এর 2019 সালের এডিশন শেষ হয়ে গেল কালকে। ব্যাঙ্গালোর ভার্সেস গোয়া খেলা ছিল। ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ অ্যারিয়ান স্ক্রিপ্ট। আজকে ফুটবল নিয়ে দু একটা কথা বলবো। ফার্স্টে আইএসএল নিয়ে কথা বলি। আইএসএল কালকে ফাইনাল হয়ে গেল, বেঙ্গালুরু ভার্সেস গোয়া। তো মোটামুটি আমি সাপোর্ট করছিলাম গোয়াকে। কালকে লাইভ রিয়াকশান দিয়ে দিয়েছি, ওই জন্য বেশি কিছু বলবো না। শুধু কনগ্রাচুলেশন জানাতে চাই বেঙ্গালুরু এফসিকে। আগের বারও অনেকটা কাছাকাছি গিয়েও জিততে পারেনি, এবার চ্যাম্পিয়নশিপের শিরোপাটা মাথায় তুলে নিল। 117 মিনিটে রাহুল বেকের করা অনবদ্য গোলে, অনবদ্য এই কারণেই বলবো প্লেসমেন্টটা অসাধারণ ছিল। আর গোলকিপার অসম্ভব ভালো খেলছিল। গোলকিপার গোয়ার প্রথম থেকেই যারা দেখেছে তারা জানে অনেক ভালো ভালো সেভ দিয়েছে, কিন্তু ওইটাও সেভ দিয়েছিল রাহুল বেকের অসাধারণ প্লেসমেন্টটাও। হেড দিয়েছিল অসাধারণ প্লেসমেন্ট, সেটাও সেভ দিয়েছিল। হাতে লেগে বারে লেগে বলটা ভেতরে ঢুকে যায় এবং 117 মিনিটে লেখা হয়ে যায় যে বেঙ্গালুরু এবারের আইএসএল চ্যাম্পিয়ন। তো ঠিক আছে, কনগ্রাচুলেশন বেঙ্গালুরু, অ্যান্ড এগেইন কনগ্রাচুলেশন টু গোয়া অলসো। কোরোমিনাসকে দেখছিলাম খুব হয়ে গেছে, একটু দুঃখ পাচ্ছে, পাওয়াটা স্বাভাবিক, কারণ কোরোমিনাসও কিন্তু সমানভাবে ভালো খেলেছিল এই আইএসএল। যাই হোক, তো আইএসএল চ্যাপ্টার ক্লোজ এবারের মতো, 2019-এর মতো। পরের বার কী হবে কেউ জানি না। এই সৌজন্যে এআইএফএফ কিন্তু, মানে কুশল দাস, আজকে এপিসোডটা শুনলে বোঝা যাবে যে কুশল দাস কীরকম রেসপন্সিবিলিটি না নিয়ে মন্তব্যগুলো করেন। যাকে প্রথমেই আসছি, কালকে রবিবার একটা হোক প্রতিবাদের একটা কর্মসূচি ছিল মোহনবাগান লেন থেকে। অমর একাদশের মূর্তির সামনে সবাই প্রথমে জমা হয় এবং নিরাংশু পাল, গোষ্ঠপালের পুত্র, লেজেন্ড গোষ্ঠপালের পুত্র নিরাংশু পাল, তিনি আসেন এবং তার সামনে সমস্ত ইউনাইটেড ফ্যান ফোরামের সদস্যরা প্রথমে তো তার স্মৃতিচারণা করে গোষ্ঠপালের। তারপর তার কাছ থেকে ফ্যানদের তরফ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয় যে অবহেলা মোহনবাগান কর্তৃপক্ষ থেকে করা হয়েছে সেইগুলোর জন্য, তার যে পদকগুলো পাওয়া যাচ্ছে না সেই কারণে। তো তিনিও কিছু বক্তব্য রাখেন। তো তার বক্তব্য থেকে দু একটা বেশ চাঞ্চল্যকর খবর আমি দিতে পারি। যেটা বললেন সেটা হচ্ছে যে গোষ্ঠপাল তাকে বারবার বলতেন এই প্রাইজগুলো ক্লাবে দিয়ে আসো, ক্লাবে দিয়ে এলে ক্লাব যদি ওটাকে ঠিকমতো ডিসপ্লে করতে পারে তাহলে যেরকম লোকে ভিক্টোরি মেমোরিয়াল দেখতে আসে, টিকিট কেটে দেখে, সেরকম মোহনবাগান ক্লাবেরও ঐতিহ্য অতটাই বড় যে সেটা টিকিট কেটে দেখতে আসবে সে, এবং যে টাকাটা রেজ হবে সেটা ক্লাবের উন্নতির জন্যই কাজে লাগবে। দেখুন ব্যাপারটা কীরকম সমসাময়িক হয়ে যাচ্ছে, মানে এরকমই হয়, হয়তো লেজেন্ডরা এরকমই ভাবেন। মোহনবাগান ক্লাবের অর্থনৈতিক সমস্যা চলছে, তো সেই অর্থনৈতিক সমস্যার কথা কতটা আগাম ভেবে উনি সেরকম একটা পরিকল্পনা করেছিলেন, কিন্তু পরিকল্পনা করে কী লাভ হবে যদি কর্মকর্তাদের সুমতি না হয়, কী করা হবে। আরেকটা যেটা চাঞ্চল্যকর খবরের কথা বলছিলাম সেটা হচ্ছে 1995 সালের একটা পেপার কাট আউট তিনি দেখান নিরাংশু পাল, যেখানে পরিষ্কার কিন্তু বলা আছে যে অঞ্জন মিত্রর বাড়িতে সেই সমস্ত পদকগুলো রয়েছে। 95 সালের কথা বলছি, 1995, 92 সালে উনি দিয়েছিলেন, 95 সালে বোধহয় ওনার বাড়িতে আছে। তো তখন একবার পরিবারের তরফ থেকে, গোষ্ঠপালের পরিবারের তরফ থেকে সেই খবর পেয়ে কোনো একটা কাগজে বেরিয়েছিল, সেই খবরের কাগজ পড়ে তো গোষ্ঠপালের পরিবারের তরফ থেকে একবার জানানো হয়েছিল এটা তো বাড়িতে রাখার জন্য করা হয়নি, ডিসপ্লে করার জন্য করা হয়েছিল। তো তখন তাকে আশ্বাস দেওয়া হয় যে হ্যাঁ এটা করা হবে এরকম। তো সেইটাই আর কি, মানে তো উনি বলছেন যে এতটা জোর দিয়ে কি করে বলছে যে আপনার পদক খুঁজে দেওয়া হবে, তার মানে কি কারুর কাছে রয়েছে? সমস্ত অভিযোগ সব শোনার পরেও শেষে তিনি বলেন যে মোহনবাগানের যেন ভালো হয় সেরকমই তিনি চান, কারুর ব্যক্তিগত কারুর প্রতি কোনো রকম যেন কোনো রকম আক্রমণ না করা হয় কর্মকর্তাদের ওপর, তিনি এরকমই বলেন। ভালো মানুষ তো উনি তো সেরকমই বলবেন। তারপরে যেরকম কর্মসূচি অনুযায়ী মিছিল আসে, যানজট যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়, সেটা আমি খেয়াল করলাম। আর সেইটার থেকেও কালকের কর্মসূচির থেকেও বেশি গুরুত্বপূর্ণভাবে বলা যায় না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো তার আগের দিন যেটা প্রেস কনফারেন্স হলো ইউনাইটেড মোহনবাগানে, যেটা ফোরাম তৈরি হয়েছে ফ্যান ক্লাবদের, তার তরফ থেকে বলা হলো আমরা কিন্তু বটম লাইন বলছি, আমরা কিন্তু এটিকের সঙ্গে মার্জার চাই না, বা এটিকে মোহনবাগান নামটা শুনতে চাই না, লোগোর কোনো পরিবর্তন চাই না, জার্সির কোনো পরিবর্তন চাই না। হ্যাঁ, উই ক্যান অ্যাকসেপ্ট আরপিজি মোহনবাগান, সিএসসি মোহনবাগান। তো একটা পুনশ্চ যোগ করে দেওয়া হলো যে দেখুন এই সমস্ত খবর, এটা যে মার্জার হচ্ছে এটা কিন্তু সাংবাদিকদের কাছ থেকেই পাওয়া, সুতরাং মানে সেই তথ্যের ভিত্তিতে এই ধরনের সাংবাদিক বৈঠক ডাকা হলো।
তো পুরো ব্যাপারটাই নির্ভর করছে, যদি হয় তবে তাই। তো এবার আসি ইস্টবেঙ্গলের খবরে। তো ইস্টবেঙ্গলের আজকে ক্লাব তাবুতে ইস্টবেঙ্গল ক্লাব আর ইস্টবেঙ্গল কোয়েসের কিন্তু একটা মিটিং রয়েছে। এইখানে একটু না কনফিউজিং একটা ব্যাপার আছে। কিছুদিন আগে একবার অরূপ বিশ্বাস আমাদের ক্রীড়ামন্ত্রী, তার অফিসে যখন মিটিং করা হলো, তখন মোহনবাগান ইস্টবেঙ্গল সবাই গেছিলো, তখন কিন্তু নিতুবাবু বলেছিলেন হ্যাঁ আমরা সকলের সঙ্গে আছি, সকলে যা ডিসিশন নেবে তাই নেবে। তারপরে আবার কয়েকদিন আগে, এই বোধহয় 12 তারিখ নাগাদ, তিনি আবার দেখালেন যে তার একটি নতুন একটা সভ্য সমর্থক গ্রুপ তৈরি হয়েছে ইস্টবেঙ্গলে, তারা এসে বলছে যে আমরা সুপার কাপ খেলতে চাই। নিশ্চয়ই, অবশ্যই সবাই সুপার কাপ খেলতে চায়, কিন্তু কোয়েস নাকি খেলতে দিচ্ছে না টাইপের এরকম একটা ব্যাপার। তো একটা ব্যাপার আমি জলের মতো বুঝিয়ে দিচ্ছি। ক্লাব এখন কোয়েস ইস্টবেঙ্গল ক্লাব, কোট করছি, কোয়েস ইস্টবেঙ্গল ক্লাব ফুটবলের যাবতীয় ডিসিশন নেবে। তারা কিন্তু বাধ্য নয় ক্লাবের কথা শুনতে, কারণ যে লাইসেন্স পেয়েছে, যে নতুনও যে এএফসি লাইসেন্সটা পাওয়া গেল, বা ফুটবলের যে লাইসেন্সটা আছে খেলার, সেই লাইসেন্স কিন্তু কোয়েস ইস্টবেঙ্গলের কাছে রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। সুতরাং কোয়েস ইস্টবেঙ্গল কিন্তু বাধ্য নয় ক্লাবের সবার কথা শুনতে। কোয়েস কিন্তু আজকেও কোনো উচ্চ স্তরের প্রতিনিধি পাঠাবে না, হয়তো কোনো রিপ্রেজেন্টেটিভ পাঠাবে যে কথা বলে চলে যাবে। এবং এরম কোনো ব্যাপার নয় কিন্তু যে ডিসিশন মেকিংয়ের জন্য ওদের সঙ্গে কথা বলতেই হবে, যেরকম ইস্টবেঙ্গল তরফ থেকে বলা হয়েছিল যে আমাদের সঙ্গে মিটিং করে না, এরকম টাইপের। তো সেরকম কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই মিটিং করার জন্য। আর এখানে স্ট্যান্ড পয়েন্টটাও একটু বলে দিই। এখন ইস্টবেঙ্গল ক্লাব চাইছে ইস্টবেঙ্গল যে করে হোক সুপার কাপ খেলুকই খেলুক, আর কোয়েস চাইছে যে বাকি 7-8টা টিম আই লিগের যে স্ট্যান্ড পয়েন্টে অনর রয়েছে, কোয়েসও কিন্তু ফুটবল ফেটার্নিটির এখন অংশ, সেও কিন্তু সেই স্ট্যান্ড পয়েন্টে অনর রয়েছে। তিন অবশ্য একটা প্রতিবেদন দেখছিলাম যে 8টা আই লিগ টিমের যে জোটটা তৈরি হয়েছে, তারা কিন্তু কোয়েস গ্রুপকেই কনসিডার করছে অ্যাজ এ ইস্টবেঙ্গল ক্লাব। কনফিউশন আরও বাড়িয়ে দিয়েছে কুশল দাস, এআইএফএফের। তিনি ডাইরেক্ট চিঠি পাঠিয়েছিলেন ক্লাবে বলতে ইস্টবেঙ্গল সি। তো ইস্টবেঙ্গল সি এর এরকম একটা কর্তব্য ছিল যে ইস্টবেঙ্গল কিউ এর কাছে ওই চিঠিটা পাঠানো, তা না করে তারা উত্তর দিয়ে দেয়। ঘটনাটা হচ্ছে কুশল দাস কি জানতেন না যে এখন ফুটবল সংক্রান্ত যাবতীয় বিষয়ে কোয়েস নেবে ডিসিশন? কারণ কোম্পানি হচ্ছে কোয়েস, কোনো কোম্পানির কাছে কিন্তু লাইসেন্সটা থাকে। তো তিনি যখন এই কোম্পানি অ্যাক্ট ফ্যাক্ট জানেনই না, তখন তিনি শুনছিলাম যেটা, যে মোহনবাগানের সঙ্গে বা মোহামেডানের সঙ্গে এটিকের মার্জারের জন্য নাকি উঠে পড়ে লেগেছে। আপনি নিয়মটা তো ভালো করে জানুন, তারপর তো চাপ দেবেন কী করতে হবে, কোম্পানি কী করবে, ক্লাব কী করবে, কীভাবে মার্জার হবে। আপনি কিন্তু ব্যাপারটা আরও গুলিয়ে দিচ্ছেন। আমাদের বিনীত অনুরোধ ফুটবল ফ্যান হিসাবে, দয়া করে ব্যাপারটা আরও গুলিয়ে দেবেন না, সিম্পল করুন, রিজলভ করুন, টুর্নামেন্টটা হোক। ব্যাস, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আসে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। তো আজকের মতো যাই।